তো স্যার আপনি জানেন যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে, নির্বাচনের আয়োজন চলছে, নানা খবরাখবর আসছে বিভিন্নভাবে, কিন্তু এইসব খবর থেকে দেখা যাচ্ছে যে নির্বাচন একটা ভালো নির্বাচনের বা একটা সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যে পূর্ব শর্ত দরকার, পূর্ব শর্তগুলো কি পূরণ হয়েছে কিনা এই নিয়ে একটা বিতর্ক আছে এবং কথাবার্তা হচ্ছে, মিডিয়াতেও লেখালেখি হচ্ছে। আপনি কীভাবে দেখেন একজন গণযোগাযোগের কী হিসাবে? নির্বাচনের যে পূর্ব শর্ত তার মধ্যে একটি ছিল যে নির্বাচনের যখন প্রার্থিতা জমা দেওয়া হয় এবং তারপর যখন বাছাই করা হয় সেই সময়ে কম্পিটেন্টলি সেই কাজগুলি করা হচ্ছে কিনা। আমরা লক্ষ্য করেছি এখনো পর্যন্ত একটি আসন, যেটি গুরুত্বপূর্ণ আসন, যেখানে হেভিওয়েট প্রার্থী ছিলেন বিএনপির এবং যেখানে এনসিপির একজন নেতা আছেন যিনি আন্দোলনের একজন মুখ্য মুখ ছিলেন, সেই জায়গাতে এখনো পর্যন্ত সিদ্ধান্তটা হয় নাই। যদিও যার নামে ঋণ খেলাপির অভিযোগ তিনি ঋণ পরিশোধ করে দিয়েছেন নিয়ম মেনেই। তো এই বিষয়টা এক ধরনের অবস্থা তৈরি করেছে যে আসলে এই যাচাই বাছাইয়ের মনোযোগ ঠিক মতো ছিল না। কেননা আপিলে এসে অধিকাংশ প্রায় 75% বেশি প্রার্থী আপিলে এসে তাদের প্রার্থিতা ফেরত পেয়েছেন। দ্বৈত নাগরিকত্বের বিষয়টি সেইভাবে হ্যান্ডেল করা হয় নাই। বহু জায়গাতে ঋণ খেলাপের বিষয়টি অনেক নরমভাবে দেখা হয়েছে। তো এই সব কারণে বাছাইয়ের সময় থেকেই বিতর্কটা শুরু হয়েছে। এর সাথে তফসিল ঘোষণার পরপরই শরীফ ওসমান হাদির মৃত্যু নিরাপত্তা বিষয়ক যে উৎকণ্ঠা ছিল সেটাকেও আরো জোরদার করেছে এবং এরপরে জায়গায় জায়গায় ছোট ছোট সহিংসতা এবং নির্বাচনের বাইরেও একাধিক জায়গাতে সন্ত্রাস এবং সহিংসতা মানুষকে আতঙ্কিত করেছে যে সামনে হয়তো আরো বড় কিছু অপেক্ষা করতে পারে। এর পাশাপাশি এসেছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের অথবা বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষপাতমূলক কথাবার্তা, বিতর্ক হতে পারে এরকম মন্তব্য, এবং অতি সম্প্রতি আমরা লক্ষ্য করেছি যে প্রার্থীরা বিভিন্ন জায়গায় গিয়ে বিরোধিতার সম্মুখীন হচ্ছেন। ডিম মারামারির যে বিষয়টি এটি শুরু হয়ে গেছে। এই জিনিসগুলি আসলে প্রার্থীদের জন্য এক ধরনের অনিরাপদ পরিস্থিতি তৈরি করেছে। এখন সবাই মনে করেন যে শারীরিক আক্রমণ কিংবা সন্ত্রাসী হয়তো একমাত্র নিরাপত্তার অভাব, কিন্তু সম্মানের অভাবও তো এক ধরনের নিরাপত্তার। বেআইনি অস্ত্র কি উদ্ধার হয়েছে? বেআইনি অস্ত্রের যে বিষয়টি ছিল এটি নিয়েও দায়িত্বশীল ব্যক্তি বলেছেন এই অস্ত্র নাকি লোকে পানিতে ফেলে দিয়েছে লুট করে, আবার বলেছেন এগুলা উদ্ধার কাজ চলছে, আবার এটাও বলেছেন যে যদি উদ্ধার নাও হয় এগুলি ব্যবহৃত হবে না। তো এইরকম একটি বক্তব্য কিন্তু তাদের যে সদিচ্ছা সেটাকেও বাধাগ্রস্ত করেছে। আর এর মধ্যে জঙ্গল সলিমপুরে আমাদের এলিট ফোর্স তাদের উপরে যেভাবে এক ধরনের আমি বলবো যে আক্রমণ হয়েছে, সেটাও মানুষকে শঙ্কিত করেছে যে তারা যদি এইরকম পরাভূত হওয়ার মতো পরিস্থিতিতে চলে যান তাহলে নিরাপত্তা কে দিবে নির্বাচনের সময়। এরকম নানান প্রশ্ন মানুষের মনে এসেছে এবং তার সাথে যুক্ত হয়েছে আরেকটু অদ্ভুত কথা। এটা বলা উচিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলেছেন যে নির্বাচনকালীন যদি কোনো সহিংসতা হয়, গন্ডগোল হয়, এর জন্য আওয়ামী লীগই দায়ী। হওয়ার আগেই উনি বলে দিয়েছেন কেষ্টা তুই চোর। তো অপরাধের আগেই কি করে একজন বলে দেয় যদি কিছু হয় আপনারাই দায়ী থাকবেন? কে করবে এটা জানতে হবে না? আমি কি এইভাবে বলে দিতে পারি? এছাড়া প্রশাসন কি নিরপেক্ষ হয়েছে? প্রশাসনের নিরপেক্ষতার বিষয়টি আসলে কাগজে কলমে তারা বলতে পারবেন, কারণ অন্তর্বর্তী সরকারের অধীনের প্রশাসন, আমরা নিরপেক্ষ, সবাই নিরপেক্ষ, কিন্তু কাগজে যা আছে কাজে সেটা মনে হচ্ছে না। এই জন্য যে প্রশাসনকে ঢেলে সাজানোর যে প্রক্রিয়াটা খুব দৃশ্যমানভাবে করা দরকার ছিল সেটা কিন্তু হয় নাই। নির্বাচনের আগে আমরা দেখি যে পুরো প্রশাসন একটা এমন রদবদল হয়, এলাকার মানুষ এলাকায় থাকে না, যার আত্মীয় স্বজনের মধ্যে অনেক বিএনপি, সে বিএনপি মানে জনপ্রিয় এরকম জায়গাতে থাকবে না, যার অনেক আত্মীয় স্বজন জামাতে আছেন তারা আবার জামাতের বড় নেতা ওইখানে দায়িত্ব পালন করেন না। এই জিনিসগুলো কিন্তু খুব চমৎকারভাবে করা হয়েছে এর আগে আমরা যখন তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন দেখেছি, এবং তার মধ্যে সবচেয়ে বিতর্কিত হয়েছিলেন লতিফুর রহমান। কিন্তু লতিফ সাহেব কিন্তু একটা মানে ওলট পালট করে দিয়েছিলেন। তো সেই ওলট পালটের 10%ও কিন্তু আমরা এইখানে দেখতে পাই না। উল্টো বিভিন্ন জায়গা থেকে রিটায়ার্ড অফিসারদেরকে এনে যে এই কাজের মধ্যে নিয়োগ করা হয়েছিল এই প্রশাসনের কাজে, এই বিষয়টা এখনো একইভাবেই রয়ে গিয়েছে। এবং এই পুরনো অফিসাররা হয়তো অনেক কম্পিটেন্ট ছিলেন যার যার সময়ে, কিন্তু এই আধুনিক সময়ের যে টেকনোলজি থেকে শুরু করে যেসব প্রক্রিয়া চলে এসেছে আমাদের জীবনে, এই বিষয়গুলি সম্পর্কে কিন্তু তাদের অনবধানতা থাকাটাই, মানে তাদের না জানাটাই স্বাভাবিক। কিন্তু সেইখানেও আমরা খুব একটা মানে কোনো পরিবর্তনের ইশারা দেখি নাই। জি, অনেক ধন্যবাদ আপনাকে। শামীম, আপনি তো নিশ্চয়ই শুনলেন তোষা যেটা বলছেন, আমাদের লেভেল প্লেয়িং ফিল্ড,
এটা কিভাবে নিশ্চিত করা যায়? এটা মানে কাগজে কলমে একরকম ধারণার বাস্তবে আর এক রকম, এবং এই 1-11-র পর থেকে শব্দটা বেশি জনপ্রিয়। 1-11-এর আগে কিন্তু আমরা এত লেভেল প্লেইং ফিল্ড নিয়ে এই শব্দটা অন্তত শুনতাম না। এখন দেখুন, এটার খুব জটিলতায় না গিয়ে সাধারণ অর্থে আমরা কি বলছি, যে প্রত্যেকে সমান সুযোগ পাবেন, কেউ প্রচার অভিযানের সময় ক্ষতিগ্রস্ত হবেন না, বাধাগ্রস্ত হবেন না, বড় দল দেখে কেউ বেশি সুবিধা, অন্যরা বেশি, পুলিশের কম সুবিধা, এগুলো থাকবে না, প্রশাসন কোনো রকম বায়াস হবে না। এগুলো কিন্তু একটা সাধারণ, আমরা বলতে পারি একটা চেকলিস্টের মতো, যেটা দেখে বোঝা যায় সবার জন্য মোটামুটি সুযোগ আছে। বাস্তবতা হলো ভাই, অনেক বড় দলের একটা প্রভাব থাকে। আপনি যতই লেভেল প্লেইং ফিল্ডের কথা বলুন না কেন, পুরনো দল, অনেক বড় সাংগঠনিক ক্ষমতা, অনেক সক্ষমতা আছে, অনেক ধরনের সম্পদ আছে, এরকম দলগুলো যখন মাঠে থাকে তখন আসলেই একেবারে সমান সুযোগ নিশ্চিত করাটা অনেক সময় কঠিন হয়ে যায়। আপনি চাইলেও সেটা পারেন না, কারণ তাদের প্রভাব পড়ে। তো তারপরেও আপনাকে লক্ষ্য রাখতে হবে যে প্রচেষ্টা আছে কিনা। যে কথা তুষার ভাই বলছিলেন, আপনি যদি প্রচেষ্টার দিক থেকে দেখেন, এখন বাছাইয়ের যে জের সেটা এখনো শেষ হলো না, আর 2 সপ্তাহ পরে নির্বাচন। আপনি যাচাই বাছাইয়ের জের এখনো আছে, অর্থাৎ তার প্রভাব এখনো যাচ্ছে না, প্রতিদিন কম বেশি এটা নিয়ে আলোচনা হচ্ছে। তো নির্বাচনের 2 সপ্তাহ আগেও এই আলোচনাগুলো কেন চলবে? তার মানে আমাদের যে লিখিত যে নিয়মাবলীগুলো আছে সেটা দেখার ক্ষেত্রে এবং সেটা প্রয়োগের ক্ষেত্রে ঘাটতি ছিল। সেগুলো যদি হতো তাহলে এই আলোচনাগুলো তো অবশ্যই না, পরবর্তীতে উঠতো না। যদি লোকবলের প্রয়োজন হতো, নির্বাচন কমিশন লোকবল চাইতো, বা যারা এই দায়িত্বে আছেন তারা আরো লোক নিয়োগ করতে পারতেন। কিন্তু এগুলো তো অনেক দীর্ঘমেয়াদী আলোচনার বিষয়। দ্বৈত নাগরিকত্বের কি হবে, ঋণ খেলাপির প্রসঙ্গে কি হবে, আপনি লেখেননি অন্য অভিযোগ করেছে, সেটা কিভাবে আমলে নেওয়া হবে। তো এতগুলো ব্যতিক্রম জিনিস যদি চলতে থাকে এবং সেটা 2 সপ্তাহ আগেও যদি সংবাদ মাধ্যমে শিরোনাম হয়, তাহলে স্বাভাবিকভাবে আপনি নির্বাচনে মন দেবেন না, এগুলোর দিকে চিন্তা করবেন। অস্ত্র উদ্ধার কিন্তু এখনো, আমরা বলবো না যে অস্ত্র উদ্ধার করছে না, ছোট ছোট ভিডিও চিত্র আমরা দেখতে পাচ্ছি যে যারা দায়িত্বে তারা বলছেন অস্ত্র উদ্ধার করা হচ্ছে। কিন্তু যে পরিমাণ অস্ত্র লুট হয়েছে, বা আমরা যেটুকু ধারণা পাই যে অবৈধ অস্ত্র আছে, সেটা যদি দৃশ্যমানভাবে উদ্ধার না হয় তাহলে আপনি আস্থা ফিরে পাবেন কিভাবে? এবং যে কথা উনি চমৎকারভাবে বলেছেন, কোথায় আছে, থাকলে ব্যবহৃত হবে না, আপনাকে কে বলেছে? এটা ব্যবহার তো বড় কথা, এই গ্যারান্টি কে দিবে? এই গ্যারান্টিটা কে দেবে? গুলি ছোড়া তো বড় কথা, অস্ত্র আছে এটাই তো একটা বড় বড় ভীতি তৈরি করতে পারে। এবং আপনি যেটা বললেন যে লেভেল প্লেইং ফিল্ড, এটা কার পক্ষে ব্যবহৃত হবে আর কার বিপক্ষে ব্যবহৃত হবে না, এটা তো আপনি নিশ্চয়তা দিয়ে বলতে পারবেন না। এরপর আসুন যে নিরাপত্তা যে একটা বলয় তৈরি করার আমরা যে একটা ধারণা পাই, পুলিশ তো পুরোপুরি পুনর্গঠিত হয়নি, কিন্তু বাস্তব একটা বিষয়। যৌথ বাহিনী মাঠে আছে, যৌথ বাহিনী অনেকদিন ধরে মাঠে আছে, এবং বাস্তবতা হলো যে যৌথ বাহিনী যখন নামে তার যে একটা শক ইফেক্ট থাকে, যে অত্যন্ত প্রশিক্ষিত, অস্ত্র পরিচালনায় অভ্যস্ত, কারোর প্রতি ওরকম কোনো তাদের পক্ষপাত নাই, দয়ামায়া কম, এরকম একটা বাহিনী যখন, আমি দয়ামায়া কম মানে নেতিবাচক অর্থে বলছি না যে তিনি কাউকে চেনেন না, পুলিশ তো চেনে সবাইকে, সবসময় আমাদের পাশেই থাকে। ফলে এতদিন পর্যন্ত তারা মাঠে আছেন যে ওর যে একটা প্রভাব, একটা ফেয়ার ফ্যাক্টর বা শকওয়েভ কাজ করে, সেটা কিন্তু কমে গেছে। অনেক জায়গাতে আপনি দেখবেন যে তাদের সাথে দ্বন্দ্বে যাচ্ছে, নানা রকম অবস্থা সেখানে তৈরি হচ্ছে। তো এই দুটোকে মিলে কিভাবে নিরাপত্তা বলয় তৈরি করা হয় মাঠে, সেটাও কিন্তু কর্তৃপক্ষ জোর গলায় বলতে পারছেন না যে দেখো এইভাবে এরা কাজ করবে, এখানে এখানে থাকবে। আবার একটা জিনিস খেয়াল করেন, তার সাথে যোগ হয়েছে অনলাইন তৎপরতা, বিচিত্র রকম। এটা 100% মানতে হবে যে নির্বাচন কমিশন যে নিয়মাবলী তৈরি করেছে, অনুশীলনের নীতিমালা, এটা দিয়ে তো আর সাইবার জগতের এই অপরাধ ঠেকানো যাবে না। ইতিমধ্যে আপনি দেখেছেন যে বিভিন্ন ধরনের, রানা প্লাজার একজনের আহত হয়েছিলেন, তাকে দিয়ে ভুল তথ্য, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সামরিক পোশাকের একজনকে দিয়ে কথা বলানো হচ্ছে। অতি সম্প্রতি একটা ইংরেজি দৈনিক বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলের একটা জায়গা থেকে বের করেছে যে 30টা বা 40টা এই ধরনের ভিডিও কোনো না কোনোভাবে তারা ছাড়ছেন। তাতে বোঝা যাচ্ছে একটা বিনিয়োগ আছে কোনো জায়গা থেকে। না হলে বাঙালি অবশ্য টিকটকে বেশ এগিয়ে আছে, নোবেল পুরস্কার না পাই, টিকটকে যদি কোনো পুরস্কার থাকে সেটা আমরা পেয়ে যেতে পারি। কিন্তু এটা কিন্তু তার চেয়ে অগ্রবর্তী, যে এই যে চরিত্র নাই, নির্বাচনে দাঁড়াননি, এমন একটা চরিত্র পাওয়া গেছে, তার মুখ দিয়ে কথা বলানো হচ্ছে। তো সব কিছু মিলে প্রাথমিকভাবে আমাদের বিনোদন দিলেও আমরা তো মনে করছি এটা খুব সিরিয়াস ব্যাপার না, কিন্তু কত কোটি মানুষের বিশ্বাস করছেন, কত কোটি মানুষের বিভ্রান্ত হচ্ছেন, কত জেনে এটা। এই নির্বাচন কমিশন কি এই যে ডিজিটাল ক্যাম্পেইনের কথা বললেন, এটা রোধ করার মতো ক্ষমতা রাখে? নির্বাচন কমিশন যখন সংলাপ করেছিলেন, আমি নিজেও একটা সংলাপে উপস্থিত ছিলাম, সেখানে আমরা সাইবার সেলটার কথা বলেছিলাম যে আগাম এটা করুন। হঠাৎ করে তো নির্বাচন কমিশন এই ধরনের বিশেষজ্ঞদের নিয়োগ দিতে পারবে না, আপনি আউটসোর্স করুন, বিশেষজ্ঞদের আনান। আমরা যতটুকু বাইরে থেকে দেখে বুঝতে পারছি, আমি ভেতরের পুরো আমার জানা নেই, তাতে তারা ভেতরে প্রশিক্ষণ দিচ্ছেন যারা এর সঙ্গে যুক্ত থাকবে। কিন্তু আমাদের তো দুটো অ্যাপ্রোচ আছে, একটা হচ্ছে এটার সাইকোলজিক্যাল বা এডুকেশনাল অ্যাপ্রোচ, সেটা দীর্ঘমেয়াদী কাজ, আপনি বছর পর বছর
সারা জীবন তাকে গণমাধ্যম সাক্ষরতা দিয়ে যাবেন কোনটা ভালো কোনটা মন্দ। আর একটা হচ্ছে কারিগরিভাবে এটাকে করা। আমাদের যতটুকু জানা আছে কারিগরিভাবে এটা করা খুব কঠিন। আপনি হয়তো আপাতত একটু ঠেকাতে পারবেন, কিন্তু বড় আকারের যদি একটা প্রবাহ আসে অপতথ্যের বা ভুল তথ্যের কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে, তখন সেটা ঠেকানোর সক্ষমতা আমাদের আছে কিনা। এমনি একটা জিনিস আপনি জানেন যে টেক জায়ান্ট যারা বা এই প্ল্যাটফর্মের যে সমস্ত কর্তৃপক্ষ, তাদের অফিস কিন্তু ঢাকাতে নাই বা বাংলাদেশ থেকে সবাই অপারেট করে না। আগে আমরা কোনোভাবে হয়তো তৃতীয় পক্ষকে বলে কিছু ব্যবস্থা গ্রহণ করতাম, সেটা নিয়ে আবার বিতর্কও আছে যে একটা ভালো করতে গিয়ে আরও 50টা ও আপনার আমার অ্যাকাউন্টও সে নামিয়ে দিল। এখন সেক্ষেত্রে আপনি বলা মাত্রই বিটিআরসি বলা মাত্রই যে মেটা আপনার উত্তর দেবে বা একটা ব্যবস্থা গ্রহণ করবে, আপনার নির্বাচনের একটা সময় আছে সকাল থেকে বিকাল বা সন্ধ্যা পর্যন্ত, এর মধ্যে যদি কোনো ঘটে তা আপনি কখন এই প্ল্যাটফর্মের সঙ্গে যোগাযোগ করবেন আর কখন ব্যবস্থাগুলো গ্রহণ করবেন। তো সেই চ্যালেঞ্জ যে নির্বাচন কমিশনের একার পক্ষে নেওয়া সম্ভব সেটা বলছি না, কিন্তু অন্তত দৃশ্যমান কি আছে বা তারা কি কি করছেন সেটাও যদি জানাতেন, আর যদি জানানোটা গোপনীয় হয় অন্তত আশ্বস্ত করতে পারতেন যে আমরা ব্যবস্থা নিচ্ছি, আপনাদের চিন্তিত হওয়ার কারণ নেই। কারণ এখন পর্যন্ত যতগুলো চিহ্নিত হচ্ছে দেখবেন যে গণমাধ্যম বের করেছে বা আমাদের যারা এগুলো নিয়ে কাজ করেন, ফ্যাক্ট চেক করেন বা অন্যান্য যাদের প্রযুক্তিগত সহায়তা আছে, আমরা কিন্তু কর্তৃপক্ষের দিক থেকে পাইনি যে আমরা 30টা বা 40টাকে চিহ্নিত করেছি, আমরা আরও তৎপরতা চালাচ্ছি, কিন্তু তারা প্রশিক্ষণ দিচ্ছেন। আর সবশেষে যেটা বলবো, এখানে যতটা গণভোটের হ্যার পক্ষে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, ততটা নির্বাচনের পক্ষে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে কিনা আমি ওই বিতর্কে যাচ্ছি না যে এটা সঠিক হচ্ছে কি বেঠিক হচ্ছে, এটা আইনগতভাবে ঠিক থাকলেও কতটা নির্বাচনের সংস্কৃতিতে প্রভাব থাকবে, এবং ভবিষ্যতে যে কেউ ব্যবহার করবে না, যে আমলাতন্ত্রকেও ব্যবহার করা যেতে পারে, ব্যাংকেও ব্যবহার করা যেতে পারে, এনজিওকেও ইয়েস বা নোর জন্য ব্যবহার করা যেতে পারে, আমরা ওই বিতর্ক হয়তো আরেকদিন করবো, আলোচনা করব। কিন্তু আপনি খেয়াল করুন যে তার জন্য যে বিনিয়োগ, তার জন্য যে সময়, সেই পরিমাণ সময় আপনি ভোট দিতে যান এটাতে ব্যবহার করা হচ্ছে কিনা। তরুণ ভোটারদের কথা বলা হচ্ছে বারবার, কিন্তু তরুণ ভোটার যাবে কিভাবে, কি প্রক্রিয়া এসে যাবে, সেই আলোচনা কিন্তু নাই। এবং একই রকম ওই দিন যে জাতীয় নির্বাচন, যেটা দিয়ে একটা সরকার গঠিত হবে নতুন, এবং আপনি যে সংস্কারের কথা বলছেন সেটা তো শুধু রেফারেন্ডাম দিয়ে হবে না, গণভোট দিয়ে হবে না, দুটোই হবে, সেখানেও কিন্তু একটা ঘাটতি আছে। তো সবগুলো যদি এক জায়গায় করেন, আমি হতাশা ব্যক্ত করছি না যে নির্বাচন হবে না বা এরকম, কিন্তু নির্বাচনের জন্য যে একটা আস্থার জায়গা দরকার, নির্বাচনের জন্য যে একটা ইতিবাচক মনোভঙ্গি প্রয়োজন, যে আপনি প্রস্তুত, আপনি যাচ্ছেন, সেই জায়গাটা কিন্তু পুরোপুরি তৈরি হচ্ছে না। এবং আমাদের তো একটা পুরনো ভীতি আছে যে ১/১১ সময় তফসিল ঘোষণার পরেও বড় আকারের পট পরিবর্তন ঘটে যায়, রাজনৈতিক পরিবর্তন ঘটে যায়। সুতরাং এগুলো আমাদের কিছুটা অমূলক হলেও পুরনো স্মৃতি মনে করিয়ে দেয়। আর তার সঙ্গে তো গুপ্ত নামক যে বিষয় যুক্ত হয়েছে, সেটা নতুন মাত্রা যোগ করেছে। এখন কে প্রশাসনে গুপ্ত, কে পুলিশ বাহিনীতে গুপ্ত, বা কে বিশেষ নিরাপত্তার দায়িত্বে গুপ্ত, এইটা তো আর একটা নতুন ধরনের উপসর্গ। এখন আপনি ভালোভাবে রদবদল করেছেন, তো সবকিছু মিলে হাওয়া বোধ করা যাচ্ছে, কিন্তু পুরোপুরি বসন্তের হাওয়া না, মানে মাঝে মধ্যে কেমন জানি একটু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।